নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। পদ্মপথে বাংলা নিয়ে আমরা গত কদিন ধরেই আপনাদের সামনে উপস্থিত হচ্ছে। এই সময়ে বোঝার চেষ্টা করছি নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকার, রাজ্যের প্রথম বিজেপি সরকার কোন পথে বাংলাকে নিয়ে যেতে যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের কথা যখন বলছি তখন আরেক বাংলার কথাও একটু বলি। পাকিস্তানের J-17 বিমান, চীনের দেওয়া, পুরোটা বানিয়ে দিয়েছে প্রায় আমাদের অন্যতম লোভী প্রতিবেশী। সে বিমান তার একটা মডেল, সিমুলেশন মডেল পাকিস্তান বাংলাদেশকে উপহার দিচ্ছে। উপহার নয়, বুঝতেই পারছেন আসল উদ্দেশ্যটা কি। এককালে আসল J-17 দেবে, এটা তারই প্রস্তুতি। ভাবতে পারেন হঠাৎ ধান বানতে শিবের গীত কেন, পদ্মপথে বাংলা নিয়ে হঠাৎ বাংলাদেশের কথা কেন বলছে। যেখানে যাচ্ছে ওই বিমানটা যারা দিচ্ছে তারা শুধু বিমান নয়, দেদার টাকাও দিচ্ছে। সে টাকায় বাংলাদেশে একের পর এক সাইট থেকে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গ। মসজিদ ভাঙার ছবি অন্য কোনো দেশে, ভারতেরই নয়। নানা রকম সাম্প্রদায়িক গণ্ডগোলের ছবি অন্য কোনো দেশে, ভারতেরই নয়। অথবা 14 বছর, 15 বছর, 20 বছর আগেকার ভারতের কোনো একটি অংশে অন্য কোনো রাজ্যের সাম্প্রদায়িক অশান্তি বা হানাহানির ছবি বর্তমানে পশ্চিমবঙ্গের ছবি বলে চালানো হচ্ছে। কেন? উদ্দেশ্যটা কি? নিশ্চিতভাবে বিজেপির নেতৃত্বে এখানে সরকার তৈরি হওয়ার পর গরু পাচার থেকে মানুষ পাচার সবটা বন্ধ হয়ে যাওয়ার পর, এবং সবথেকে বড় কথা বর্ডারে কাঁটাতারের ফেন্সিং লাগবে। যতটা অরক্ষিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেয়নি ইচ্ছে করে যে জমিটা, সেখানেও বিএসএফ কাঁটাতারের ফেন্সিং দিতে পারবে এটা বুঝে যাওয়ার পর বাংলাদেশ এবং বাংলাদেশকে যারা চালায় সেই পাকিস্তানের ISI, পিছনে ডিপ স্টেট, সবার সম্মিলিত ষড়যন্ত্র পশ্চিমবঙ্গটাকে আরেকবার যদি অশান্ত করে গ্রাস করবার কোনো ছুতো খুঁজে পাওয়া যায়, উপায় খুঁজে পাওয়া যায়। তার সঙ্গে আজকে পদ্মপথে বাংলার কি যোগ? সিদ্দিকুল্লাহ চৌধুরী এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এমনিতে শুনলে আপনার মনে হবে তৃণমূলের আর 5টা মন্ত্রীর মতো ক্ষমতার খোঁয়ারি বোধহয় এখনো কাটে, কিন্তু না, এটা তা নয়। সিদ্দিকুল্লাহ আসলে যেটা বলছেন সেটা ওই যে বড় ষড়যন্ত্রের কথা বলছিলাম তারই অংশ। কি বলছেন? একটা দেশের সাংবিধানিকভাবে আইন মেনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে জিতে আসা একটা সরকারকে কত বড় চ্যালেঞ্জ দিচ্ছেন, দাদা দিচ্ছে বলা ভালো। এই লোকগুলো বেসিক্যালি দেশের শত্রু। একবার শুনুন, তারপর আসবো পদ্মপথে বাংলায় আজকের পথ নিয়ে কথা। সিদ্দিকুল্লাহ হুঁশিয়ারি। কুরবানি হবে, হতেই হবে, যেভাবে হবে আমরা দেখব। ক্ষমতা থেকে বিদায় হয়েছে 2 সপ্তাহ, কিন্তু ক্ষমতার নেশা যে থামেনি তৃণমূল নেতাদের। এবার বিধানসভা ভোটে মন্তেশ্বরে বড় ব্যবধানে হেরেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পরাজিত তৃণমূল নেতার প্ররোচনা পুরো দমে। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠার পরই আদালতের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য জানায় প্রকাশ্যে পশু জবাই শাস্তিযোগ্য অপরাধ। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 কঠোরভাবে পালনের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। তারপরেই জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা ফোঁস নয় রীতিমতো হুমকি দিয়ে বসলেন। হয়তো কেন মুসলমানদের চিমটি কাটছে? কুরবানির বিষয়ে মুসলমানদের প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে। কুরবানি হবে, কুরবানি হবে, হতেই হবে, যেভাবে হবে আমরা দেখব। এই সিদ্দিকুল্লাহ তখন গ্রন্থাগার মন্ত্রী। সংবিধানের নামে শপথ নিয়েও ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় তিনি কলকাতা অচল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব বলে। মুসলিমদের সংখ্যার জোর বুঝিয়ে যেভাবে তৃণমূল নেতা তথা জমিয়তে উলেমায়ে হিন্দের পদাধিকারী লোক খেপাচ্ছেন, তাতে অনেকেরই প্রশ্ন, মুসলমানদের পরবের আগে তিনি কি গভীর ষড়যন্ত্রের উস্কানি দিচ্ছেন? মুসলিমদের খেপিয়ে হিংসা ছড়ানোর ছক? সিদ্দিকুল্লাহর এমন প্ররোচনামূলক মন্তব্যের পর পশ্চিম বর্ধমানের আসানসোলে কি হলো দেখুন। মসজিদে মাইক বিধির ব্যবহার এবং সরকারি বিধিনিষেধ নিয়ে বার্তা দিতে গিয়েছিলেন পুলিশ কর্মীরা। তারপরই রেলপাড়ে পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। বদলের বাংলায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, গুন্ডামি করলে হাতকড়া পড়বে, উস্কানি দিলে ফল ভালো হবে না। तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। पुलिस इंजर्ड होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। পলিউশন লেভেল যেটা অ্যালাউড তার উপরে আপনি মাইক বাজাতে পারবেন না। এখন কিন্তু পুলিশকে সেই হিসেবে আমরা ছোট জগন্নাথ হয়ে থাকতে দেব না। সবার জন্য যেটা নিয়ম সবার জন্যই লাগু হবে।
প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রীর এমন বচন শুনে অনেকেই বলছেন সিদ্দিকুল্লাহর দলনেত্রী বিশেষ একটি সম্প্রদায়কে ঘাঁটান না, লাথি খেতেও রাজি থাকেন। রাজ্যের সচিবালয়ে বসে সংখ্যালঘুদের নিয়ে গুরু অঙ্কের ভয় দেখান। ঈদের আগে পশু জবাই নিয়ে আদালতের নির্দেশ কার্যকর করেছে বিজেপি সরকার, সেটাও 1950 সালের আইন। এতদিন যেটা তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি করেনি। মুসলিমদের উত্তেজিত করতে গিয়ে নিজেরাই ফিনিশ হয়ে যাবেন না তো সিদ্দিকুল্লাহরা? সৌরভ গুহ, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এটা সিদ্দিকুল্লাহর ভূমিকা। আপনি ভাবতে পারেন এখানে তৃণমূল কোথা থেকে আসছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এই নির্বাচনে মন্তেশ্বরে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন। ওর দুটো পরিচয়, জমিয়তে উলামায়ে হিন্দকে সামনে রেখে, যে সংগঠনটি সাধারণভাবে ভারতের স্বাধীনতার জন্য কাজ করা সংগঠন, যার সুনাম আছে, এটাকে ছদ্মবেশ হিসেবে রাখে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর রাজনীতি করে MLA MP হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করতে। এবার জিততে পারেনি। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী করবে কি করবে বুঝতে পারছেন। কাদের টাকায় করবে তার একটা আন্দাজ পাচ্ছেন। কোন প্ররোচনাতে করবে সেটাও নিশ্চিতভাবে ক্লিয়ার এতক্ষণ আপনাদের কাছে। কিন্তু ওই ভেগটা কাদের ভেগ ধরে করবে? অবশ্যই তৃণমূল কংগ্রেস। আর ঠিক এখানেই প্রশ্ন, আমার আজকের প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে। সিদ্দিকুল্লাহর সংখ্যালঘু হুমকি, তৃণমূলের হিংসার নতুন ছক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক আগের মতো না হলেও একটু সুর নামিয়ে নিয়ে এসে, প্রায় খাদে নিয়ে এসেও কিন্তু বারবার বলা হচ্ছে আমরা ছেড়ে দেব না, আমরা বসে নেই। তারা কি আসলে এই কাজটা করছেন, সিদ্দিকুল্লাহর মতো লোকেদেরকে একসঙ্গে করার কাজ, যার একটা ট্রেলার আমরা আসানসোলে দেখতে পেলাম। কালিয়াচকের থানা পোড়ানো, জ্বালানোর ছবিটা কিন্তু আমাদের রাজ্যে আছে। একই সঙ্গে SIR এর নামে, CA এর নামে, মাফ করবেন, CA এর প্রতিবাদের নামে রাজ্যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছিল, রাজ্যকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র তৃণমূলের সরকারের একেবারে সক্রিয় সহযোগিতায় আমরা সেটাও দেখেছি। ঠিক সেখান থেকে আমার আজকের বিতর্ক শুরু করবো। আমার সঙ্গে উপস্থিত যে চারজন, আপনাদের পরিচয় করে দিচ্ছি আপনাদের সঙ্গে। আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় আছেন আমার সঙ্গে রয়েছেন অভ্র সেন, বিজেপির পক্ষ থেকে বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই, রাজনৈতিক বিশ্লেষক, এবং অধ্যাপক সুকান্ত ঘোষ। মণিশঙ্কর বাবু, তৃণমূল কংগ্রেসের যদি সামান্যতম দায়িত্ববোধ দেশের সার্বভৌমত্বের প্রতি থাকে এবং সোকল যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তারা বারবার বলতেন ক্ষমতা থাকাকালীন, তার প্রতি থাকে, তাহলে এখনই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা উচিত কি উচিত না? আপনার 1 মিনিট মণিশঙ্কর বাবু। না দেখো অনির্বাণ, আমরা এই যে বিজেপি একটা দল সারা ভারতবর্ষে ম্যাক্সিমাম রাজ্যেই তো তারা ক্ষমতায় আছে, তার মানে তার যে যতগুলো নীতি বা তার যে আদর্শ সম্পূর্ণটাই যে বেআইনি বা অ্যাকসেপ্ট করার মতো নয়, এটা তো বলতে পারি না। এখন আমরা যারা আইনজীবী বা সাধারণ মানুষ, কোনো জায়গায় একটা বিজেপির যে আদর্শের সঙ্গে একটা বিচ্যুতি ঘটে, সেটা হচ্ছে যে সর্বধর্ম সমন্বয়, যেটা মানে রবীন্দ্রনাথের দিনে 25শে বৈশাখ শপথ গ্রহণ করছে, অত রবীন্দ্রনাথ ঠাকুরই সব ধর্মের কথা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমান, এই ধরনের যেগুলো আছে সেগুলোকেও মানবেন। অথচ তাদের একটা সাম্প্রদায়িক যে উস্কানিমূলক কথাবার্তা ভোটের বহুদিন আগের থেকেই সে কিছু জায়গায় আমাদের তাদের সঙ্গে মতের মিলন হচ্ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো হেরে গেছে এবং সঙ্গত কারণে হেরে গেছে। বারবার বলেছি, 2 বছর 3 বছর ধরে প্যানেলে সেটাও বলেছি যে প্রাইমা ফেসি করাপশনটা এস্টাবলিশ হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র করাপশনের জন্যই একটা দল চলে যাবে সেটাও চলে যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো আপনাদের যে দায়িত্বশীল চ্যানেল এগুলো বলছেন, আমরা এগুলোর কোনো মানে হয় না। বিজেপি আজকে ক্ষমতায় রাজ্যে আছে, কেন্দ্রে আছে, যা করবে আইন মেনেই করবে। আইন যদি কেউ না মানে তার জন্য কড়া পদক্ষেপ নেবে। কেউ তৃণমূল কংগ্রেসের কি বলল বা কংগ্রেস কি বলল সেটা নিয়ে কোনো আসে যায় না। কিন্তু আপনাকে একটা জিনিস স্বীকার করতে হবে যে মমতা ব্যানার্জি কোনোদিন মুসলিমকে বলেনি যে তুমি উস্কানিমূলক কথাবার্তা বলো, লোককে মারো, ধরো, করো। হতে পারে তার কন্ট্রোলটা ছিল না, যার জন্যে শেষের দিকে বিজেপি মনে করেছে যে তৃণমূলের উস্কানিতে এগুলো হচ্ছে। না, উস্কানিতে হয়নি। একটা সম্প্রদায়ে একটা মানুষ, আজকে দেখবেন আপনি বিজেপি ক্ষমতায় আসার পরেও আমাদের পাড়ার ছেলেগুলো সব বিজেপি হয়ে এখন কিন্তু কোথায় বালি পড়ছে, সিমেন্ট পড়ছে, কোথায় আনত কনস্ট্রাকশন হচ্ছে, সেই সবগুলো খবর নিতে শুরু করে দিয়েছে। ওটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হোক
বা যে কোনো দল হোক তাকে শক্ত হাতে মোকাবিলা করাটাই কাজ। এই পরিবর্তনটাই কিন্তু আমরা চেয়েছিলাম। আমরা বারবার বলেছিলাম দেখুন, শুধুমাত্র একটা সরকারের পরিবর্তনটাই মূল লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে সমাজ পরিবর্তনের কথা, মানুষের পরিবর্তনের কথা, মানুষের মনুষ্যত্বের পরিবর্তনের কথা। আমি যে জায়গায় তৃণমূলে ছিলাম, আমি যদি করাপশন হই, আজকে বিজেপিতে চলে এলাম, আমি সেই কাজই করছি, তাহলে কিন্তু দল পরিবর্তনের কোনো মানেই হয় না। ফলে আজকে দাঁড়িয়ে যা কিছু হবে, এখন হয়তো সদ্য হয়েছে, বলা যাবে না যে বিজেপি সবটা কেন করেনি, এইরকম বিক্ষোভও আমার মধ্যে নেই। কিন্তু আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা বলে এইটা করতে পারিনি তৃণমূল কংগ্রেসের জন্য, এইটা কথা বলার অধিকার কিন্তু বিজেপির নেই। আইন আছে, ডাবল ইঞ্জিন সরকার আছে, পুলিশ প্রশাসন আছে, সেন্ট্রাল ফোর্স আছে, যেখানে বেআইনি দেখবে শক্ত হাতে মোকাবিলা করবে, আমরা তাদের সঙ্গে থাকব। কিন্তু যদি দেখি যে সত্যি তারাও সেই তৃণমূল কংগ্রেসের মতোই তারা সেই তাদের ভেস্টেড ইন্টারেস্টটা ফুলফিল করার জন্যে সরকারটা পরিবর্তন করা হয়েছে, তাহলে আমাদের সেখানটাতে আমাদের প্রতিবাদ থাকবে, আছে। বেশ, মণিশঙ্কর বাবু সময় শেষ হয়েছে, আমি অভ্রর কাছে আসবো। চ্যালেঞ্জটা এবার মণিশঙ্কর বাবুরা কিন্তু আপনাদের দিকে ছুটছেন। অভ্র, এখন ডাবল ইঞ্জিন সরকার, যা করার আপনারাই করুন। অভ্র, দেখুন, দারুণ কথা শুনলাম তৃণমূল প্রতিনিধির কাছে। সর্বধর্ম সমন্বয় মানে হচ্ছে চার মাথার মোড়ে দাঁড়িয়ে গরু কাটা, সেটা হচ্ছে ওনার ভার্সন অফ সর্বধর্ম সমন্বয়। আর আইন শৃঙ্খলার কথা বলছেন তৃণমূল প্রতিনিধি, এটাও শুনতে হবে। তাহলে আইনের কথাই একটু শুনুন দাদা। ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950, আমি আইনটা খুলে রয়েছি, কি লেখা আছে শুনবেন মনিদা? একটু কান পরিষ্কার করে শুনুন। নো কাউ, বুল, বুলক, কাফ, বাফেলো অর বাফেলো কাফ ক্যান বি স্লটার্ড উইদাউট আ ভ্যালিড ফিট ফর স্লটার সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি। আর তার সঙ্গে 14 বছরের কমের কোনো কাউ, বুল বা বুলক এদেরকে মারা যাবে না। মারা তখনই যাবে যখন তারা ডিসেবলড হয়ে গেছে বা অন্য কোনো কাজে তারা সক্ষম নয়। এটা বলছে 1950-এর আইন মনিদা। আপনি তো একজন আইনজীবী, আমিও একজন আইনজীবী, আইনের কথা বলছি মনিদা। আইনের ঊর্ধ্বে কেউ না, কোনো তৃণমূলও না, কোনো মুসলমানও না। এই দেশের আইন, এই রাজ্যের আইন মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আর লাউড স্পিকার নিয়ে মনিদা, এটা তো আপনাকে মানতে হবে যে আজান কিন্তু কোনো প্রবলেমের বিষয় না, কিন্তু আজান হচ্ছে যখন 2000 লোককে চোং লাগিয়ে আমি শোনাবো, তার কোনো যৌক্তিকতা নেই। আর যে নিয়মটা করা হয়েছে খালি মসজিদের জন্য করা হয়নি, বলা হয়েছে প্লেসেস অফ ওয়ার্শিপের ক্ষেত্রে, মানে মন্দিরেও যদি ওইটা করা হয় সেটাও কিন্তু করা যাবে না। তাহলে আপনি এখানে আইনের শাসন দেখতে পাচ্ছেন না মনিদা? এখন তো আইনের শাসন বরং এখানে এস্টাবলিশড হলো। আপনারা যতদিন ছিলেন আপনারা তোষণ করে গেছেন, এই দুধেল গাই সম্প্রদায়কে তোষণ করে বাড়িয়ে তুলেছেন যাতে দেশের আইন, আমাদের রাজ্যের আইন তারা না মানে। অভ্র, টাইম ওভার হয়েছে, আমাদের খোলা বিতর্কে অনেকটা সময় পাওয়া যাবে। নিশ্চিতভাবে মণিশঙ্কর বাবুকে আমি আবারও সেই সুযোগ দেবো। আমি অধ্যাপক ঝন্টু পড়াইকের কাছে জিজ্ঞাসা করব, আপনি কিভাবে দেখছেন? ইনসিডেন্টালি আজকে অধ্যাপক ঝন্টু পড়াইক এবং অধ্যাপক সুকান্ত ঘোষ দুজনেই একবারে আমাদের উত্তরবঙ্গের ভূমিপুত্র। দুজনের কাছে আমার স্পেসিফিক উত্তরবঙ্গ নিয়েও, উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়েও কিছু কথা জানার আছে। আমার কোনোটার থেকে বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে না। অধ্যাপক ঝন্টু পড়াইক প্রথমে। প্রথমেই বলি, দেখো, এই যে ধর্মনিরপেক্ষতার নাম করে পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমি ভারতবর্ষের আঙ্গিকে বলছি না, একের পর এক আইনকে বুড়ো আঙুল দেখানো, এটা তো সবাই এক বাক্যে স্বীকার করে। অভ্র বলছিল 1950-এর আইন, এই আইনটা মানা হয়নি বলে 2018 সালে রাজশ্রী চৌধুরী ভার্সেস স্টেট গভর্নমেন্টের হাইকোর্টে মামলাটা, যেই মামলা একদম 16ই অগস্ট স্বাধীনতা দিবসের পরের দিন মামলাটা শুনানি হয়, এবং সেই মামলায় জ্যোতির্ময় ভট্টাচার্য, অরিজিৎ ভট্টাচার্যের ঐতিহাসিক রায় ইমিডিয়েট মানতে হবে, কারণ এটা কোনো নির্দিষ্ট ধর্মের সাথে অনুষঙ্গ নয়। পশু হত্যা, এই আইনটা স্ট্রিক্টলি বিভিন্ন দেশ, এমনকি আমার কাছে যে তথ্য আছে 57টা মুসলিম কান্ট্রির মধ্যে অনেক দেশে নির্দিষ্টভাবে বলা আছে, স্পেসিফিক লোকালয়ের মধ্যে পশু কাটা যাবে না, ওদের নির্দিষ্ট ট্রিটমেন্ট করে নিয়ে কাটতে হবে। এবার দ্বিতীয় হচ্ছে আরেকটা কথা, এই যে সিদ্দিকুল্লাহ সাহেব বা এই রকম একাধিক লোক, এমনকি তৃণমূলের একাধিক নেতারা নামলো বলে, দেখো তারা যে উস্কানিমূলক স্টেটমেন্ট দিচ্ছে ভুল, সেই ভুল স্টেটমেন্টগুলোর থেকে যে বড় একটা হতে পারে, বড় একটা ক্যাজুয়ালিটি হতে পারে, তার একটা প্রমাণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমাকে এক মিনিট বলছি, দেখো যেই ধর্মচারণ ধর্ম তার সীমার মধ্যে নীরব সাধনায় সীমাবদ্ধ থাকে, ধর্ম মানে একদম নীরব সাধনার নাম, সেই ধর্মাচরণের ক্ষেত্রে মিরাতুন নাহারের আজান ও মেহেরজান, ছোট গল্পটাই তিনি তো বারবার বলছেন যে মেহেরজান আপিল করছে আজানের নাম করে যে অত্যাচার আমার শরীর নিতে পারছে না। শুনেছে কি সিদ্দিকুল্লাহরা? শুনেছে। একটা ধর্ম নয়,
বারবার ডেসিমেল সীমা, যে ডেসিমেল সীমাটা ভারতবর্ষের নির্দিষ্ট, এবং এক কথা, লাস্ট কথা, ভারতবর্ষে যেখানে 7.6% মানুষ বধির এবং 2% শিশু বধির, সেখানে দাঁড়িয়ে ভারতের ধর্মচর্চাটা নিঃশব্দে নীরবতায় করার কি যায় না? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধ্যাপক সুকান্ত ঘোষ, আমি আপনার কাছেও আসবো। এমনটা তো নয় যে আজানের মাইকের জন্য কিছু বেঁধে দেওয়া হয়েছে, মন্দিরের মাইকের জন্য তো একই বিধি, একই নিয়ম। পাড়াতে অষ্টপ্রহর নাম সংকীর্তন কেউ করাতেই পারেন, কিন্তু সেটাও যেন ওই নির্দিষ্ট ডেসিবেলের মাত্রাকে না ভাঙে। বেছে বেছে নির্দিষ্ট করে মুসলিমদের অধিকারে হাত দেওয়া হলো, পশু হত্যার ক্ষেত্রে মুসলিমদের অধিকারে হাত দেওয়া হলো। এটা 1950 সালের আইন। ভারতবর্ষে তো অনেক রাজ্যে এখনো পর্যন্ত গোহত্যা নিষিদ্ধ, এবং সেই রাজ্যগুলোতে গোহত্যা নিষিদ্ধ বিজেপি করেনি। বিজেপি জনসংঘ সেসব রাজ্যে ক্ষমতায় আসার বহু বছর আগে থেকে, কংগ্রেস সরকারের আমল থেকে ভারতে প্রথম স্বাধীনতার পরপর 17টি রাজ্যে গোহত্যা নিষিদ্ধ হয়। তাহলে হঠাৎ করে সিদ্দিকুল্লাদের এবং সিদ্দিকুল্লাদের পিছনের এই শক্তির, এটাকে নিয়ে উন্মাদনা তৈরি করবার চেষ্টার কারণটা কি বলে আপনার মনে হয়? 1 মিনিট প্লিজ। দেখো, প্রথম প্রশ্ন অনিবার মনে রাখতে হবে, আমাদের প্রতিবেশী দেশ জামাত কিছুদিন আগেই জামাতের একজন নেতা কিন্তু অলরেডি বলে দিয়েছিলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি এবং সেখানে সংখ্যালঘু যেভাবে নিধন হচ্ছে সেটা রোখা দরকার। এবার তোমার মনে আছে বোধহয় সোনু নিগম একসময় এই আজান নিয়ে একটা বক্তব্য রেখেছিল, বলেছিল যে আজান অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেটা যেন কোনোভাবেই মানুষকে কোনো রকম সমস্যা তৈরি না করে। ওই তুমি যেটা ধর্ম সংকীর্তনের কথা বললে, এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী তো গ্রন্থাগার মন্ত্রী ছিলেন নিশ্চিত, কিন্তু তিনি দেখে তার সময়ে তার বক্তব্য যে আমরা যখন ইচ্ছা জ্যাম করে দিতে পারি, পুরো শহরকে স্তব্ধ করে দিতে পারি, তা সেই মানুষের থেকে আর কি আশা করা যায়? কারণ এখানে মনে রাখতে হবে, যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় এসছে এখানে, এটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ থেকে চেষ্টা করাই হবে। এবং জামাত সহ ওই অঞ্চলে যেটা পাকিস্তানের মদত রয়েছে, চায়নারও মদত রয়েছে, সেই মদতটা যেমন রয়েছে, অনুপ্রবেশ বন্ধ হবে। এটা সকলেই জানি যে বিএসএফকে আগামী 14 দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে জমি, এবং সেটাও যদি দেওয়া হয়, এবং তাহলে তোমার মাথায় রাখতে হবে এই জমি দেওয়ার ফলে অনুপ্রবেশটা কাটাতার যখন লেগে যাবে তখন তো অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। সেই জায়গা থেকে তারা চেষ্টা করছে সেকেন্ড কোনো প্ল্যান আনতে, যার মাধ্যমে এই পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা তৈরি করা যায়। এবং তার জন্যই এই এগুলো চৌধুরীর মতো এককগুলো তখনই এরকম চিৎকার করবে এবং চেষ্টা করবে যেন কোনোভাবে, তুমি যেটা বলছিলে বাংলাদেশে ভুয়ো ভিডিও, এই ভিডিও বাংলাদেশের মূলত সমাজ মাধ্যম টিকটক থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাই যে নিজেদের রাষ্ট্রবিরোধী প্রচারই করা হয়। এক্সিস্টিং গভর্নমেন্ট বিএনপির নামেই কত বিরোধিতা রয়েছে। ঠিক, একেবারে। সুকান্ত বাবু আমার সঙ্গে থাকুন। মণিশঙ্কর বাবু ইতিমধ্যে হাত তুলেছেন, মণিশঙ্কর বাবুর কাছে যাবো। মণিশঙ্কর বাবু, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আপনি আজকে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছিলেন, কিন্তু যেদিনকে এই 2000 করে লোক 50 জায়গায় বসে গেলে কি হবে এটা এসছিল, সেদিনকে সরকারিভাবে তো উচিত ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে একটা এফআইআর করা। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোর কথাটা বলার পরে নতুন একটা সরকার, নতুন একজন মুখ্যমন্ত্রী আসা, তারপরে আরও 7টা দিন লাগলো একজন সাধারণ নাগরিকের এই সাহস সঞ্চয় করতে যে তার নামে কমপ্লেন করতে যাবে। একবার ভাবুন তো মণিশঙ্কর বাবু, আমি আপনাকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য শোনাচ্ছি। আমার ধারণা এইটা আগের সরকারের মনে একেবারে অন্তরাত্মায় ঢুকেছিল, না হলে কেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে সেদিন এফআইআর হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে বলেছিলেন ওই একটা কমিউনিটি ঘিরে ধরে কি করে দেবে, একবার শুনুন তো। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। শুধু এইখানে থামেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এগিয়েছিলেন। কি বলেছিলেন? ঠিক সিদ্দিকুল্লাহ চৌধুরী যা বলেছিলেন হুবহু সেরকম। কিরকম শুনবেন? কি করতে পারে 30% लोग खेपे गए, একবার শুনুন। अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। মণিশঙ্কর বাবু, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর হওয়ার কথা, তাতে এফআইআর না করে মানুষকে, উল্টে সাধারণ নাগরিককে ভয় দেখাচ্ছেন আমাদের জিনা হারাম করে দেবে।
আমার তো মনে হয় সিদ্দিকুল্লাহ চৌধুরীর হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাইকে কথা বলছিলেন না। আমি তো দুটো হুমকির কোনো তফাৎ খুঁজে পেলাম না। মণিশঙ্কর বাবু, এই সাহস কি এভাবেই সঞ্চিত হয়েছে একটু একটু করে? দেখুন, আমি 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 একটা কথা বলছি যে এই ধরনের মানে যখন সব পার্টির ক্ষেত্রেই মানে কোন জায়গায় কোন কথা বলা উচিত, আমি কোন পোস্টে আছি, মানে আমার ইয়েটা রেজিগনেশনটা কি, সেগুলো নিয়ে বিতর্ক তো আছেই। আমি বলছি দেখুন, মমতা ব্যানার্জি সব সময় যে কথাগুলো বলেছে সব কথাগুলো তো ঠিক বলেনি এবং যথেষ্ট সমালোচনা হয়েছে এবং বলা উচিতও না, এগুলোকে কেউ এন্ডোর্স করেন একজন মুখ্যমন্ত্রী হয়ে গেলে বলার। আমি শুধু অভ্রকে একটা কথা বলবো যে আমার কথা হচ্ছে যে আজকে তো তৃণমূল কংগ্রেসটা নেই, আজকে আমি তো একজন আইনজীবী হিসেবেই এখানে আপনাকে বলছি যে আইনের কথাগুলো ব্যাখ্যা দেখালেন, এই আইন আছে। আমি তো বলছি যেখানে যেখানে যত আইন আছে সে আইনের শাসন প্রতিষ্ঠা করুক। আমি তো ব্যক্তিগতভাবে এবং আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এসছে বা করে তারাও তার প্রতিবাদ করবে না। আমার কথা হচ্ছে যে এই সরকারটা বদলেছে তো মুসলিম সম্প্রদায়ের লোকে তো ভোট দিয়েছে, সেখানে তারাই তো স্বীকার করেছে। ফলে কখন কি বলছে, যখন মুখ্যমন্ত্রী হওয়ার পরও একজন বলেন যে আমরা মুসলিম ভোটে আমি জিতেনি, তাহলে সেই বক্তব্যটাও কীরকম হয়। ফলে আমি বলছি যে আজকালকার দিনে কোনো বিতর্ক নয়, যেখানে যতটুকু আইন আছে প্রত্যেকটা প্রতিষ্ঠা করুক এবং অভ্রর কাছে একটাই অনুরোধ যে শেষে যেন এইটা না হয় যে 5 বছর শুধু মুসলিম দিকে সামলাতে আমাদের সময়টা চলে গেল, যার জন্য যে উন্নয়নের প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো করা সম্ভব হলো না, এটা যেন শুনতে না হয়। যেখানে যেরকম করা সেরকম করুন, কিন্তু আমাদের মারবেন। বেশ বেশ, খুব ভালো কথা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অব্র হাতও তুলেছেন, আমি অব্র আপনার কাছেই আসবো, তার কারণ মণিশঙ্কর বাবু চ্যালেঞ্জটাও সেই আপনাদের জন্য। পদ্মপথে বাংলা আমরা কুরবানি এবং শব্দবিধি ইত্যাদি নিয়ে আলোচনা করছি, জানিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেরা ইতিমধ্যেই বাংলাকে অশান্ত করবার জন্য, সাম্প্রদায়িক হিংসা বাঁধানোর মতো ষড়যন্ত্রের জন্য ইতিমধ্যে উঠে পড়ে লেগেছেন। আমি মণিশঙ্কর বাবু বিরতিতে যাওয়ার আগে যে কথাটি জিজ্ঞাসা করেছেন, যে প্রশ্নটা করেছিলেন বিজেপির উদ্দেশ্যে, আমি সেই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আসি। মণিশঙ্কর বাবু, আমি আপনার কাছেও আসছি, একটু অপেক্ষা করবেন প্লিজ। অভ্র, 5 বছর এভাবেই কেটে যাবে না তো? বলে তো জানি না এখনো। এবার আপনি একটু উত্তর দিন তো, গত 5 বছরে কতবার এই সিদ্দিকুল্লাহ চৌধুরী উস্কানিমূলক বক্তব্য রেখেছেন? আপনারা যদি একটা সত্যি সার্কাস পার্টি না হয়ে রাজনৈতিক দল হন, আপনারা আপনাদের দলের পক্ষ থেকে এই লোকটার বিরুদ্ধে, যে মন্ত্রী পর্যন্ত ছিল, তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন? কোনো এফআইআর করেছেন কি? কিচ্ছু করেননি। এই ভদ্রলোক তো বলেছিলেন যে পুরো সাউথ কলকাতা ওয়াকফ প্রপার্টি, মানে আমাদের পূজ্য কালী মন্দির, মা কালীর মন্দির কালীঘাটের, সেটাও নাকি ওয়াকফ প্রপার্টি। এটা যখন উনি বলেছিলেন, কোনো ব্যবস্থা তৃণমূল কংগ্রেস বা সরকার নিয়েছিল তৎকালীন? উত্তর দিন তো। কোনো উত্তর নেই। তাহলে কি ধরে নেব রাজনৈতিক দল না, তৃণমূলটা ছিল সার্কাস পার্টি? বেশ বেশ, মণিশঙ্কর বাবু আপনার কাছে আমি একদম প্রম্পট উত্তর নেব এবং ছেড়ে দেবো আপনাকে, আপনার অন্যত্র যাওয়ার আছে আমি জানি। অভ্র যে প্রশ্নটা করছিলেন, আপনাদের শাসন ক্ষমতায় 15 বছর ধরে আপনারা এগুলো নিয়ে কিছু এগোননি কেন? একটা এফআইআর পর্যন্ত হয়নি কেন? মণিশঙ্কর বাবু। না, আমাদের শাসন ক্ষমতা, অভ্র একটা জায়গায় ভুল করছো। আমরা কোনো তৃণমূলের মুখ্য সচেতক নয়, আমরা সাধারণ মানুষ। আমি তৃণমূলকে সমর্থন করি, মমতা ব্যানার্জি করি, আগেও করেছি, এখনো করছি, পরেও করব। আমার কথা হচ্ছে যে আজ যত কিছু অপকাণ্ড, যত কিছু করাপশন, দুর্নীতি, সবকিছু তৃণমূল কংগ্রেস করেছে, হেরে গেছে। এরপরে এইটাকে বাদ দিয়ে কথা বলো না, শুধু তো উন্নয়নের কথা হবেই শুনেছিলাম এই টিভিগুলোতে, এখন আবার এইসব কথা হচ্ছে কেন? তাহলে তুমি ছেড়ে দাও তৃণমূলের করা। নিশ্চয়ই তাহলে এখানে বলো, তাহলে তুমি টিভিতে বলো যে আমরা 5 বছর ধরে শাস্তি দেব, তারপরের বছর 5 বছর থেকে আমরা উন্নয়নের কথা বলবো, বেআইনি কাজ করলে শাস্তি পাবে, মানুষকে বলো। পরিষ্কার কথা, বেআইনি কাজ করলে শাস্তি পাবে, একদম পাওয়া উচিত তো। কিন্তু আমি বলছি এই করেই 5 বছর কাটবে না তো, তার উত্তরটা তোমার কাছে পেলাম না, তুমি শুধু বলে যাচ্ছো। আরে ভাই, করিনি বলে তো পাল্টে গেছে। এদেরকে বাড়তে দিয়েছেন কেন? মণিশঙ্কর বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অন্যত্র যাওয়ার আছে, আমি ছেড়ে দিচ্ছি মণিশঙ্কর বাবু আপনাকে। কিন্তু অভ্র, আমি আপনাকে আরেকবার দেখাই আপনাদের চ্যালেঞ্জ কত ফ্রন্টে। শুধু সিদ্দিকুল্লাহ চৌধুরী না, আরও আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি এখনও তৃণমূলের ভেকটা ধরে রেখে থাকেন, আমি জানি না এটা ভেক না, এটাই অরিজিনাল, সেটা তৃণমূল পরিষ্কার করতে পারবে। কিন্তু অন্য পোশাকে, অন্য নামে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে হুমায়ুন কবির তো আছে। শুনুন, সরাসরি চ্যালেঞ্জ করছে একেবারে সিদ্দিকুল্লাহর কায়দাতে। কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। কোনো মুসলমান ভাইয়ের তাদের আড়ালে আবডালে বাড়িতে গরু কুরবানি করার জন্য কারো সার্টিফিকেটের দরকার নাই।
যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, কোনো প্রধানের কোনো মিউনিসিপ্যালিটির এই সমস্ত সার্টিফিকেট দেওয়ার কোনো রাইট নেই। আমি চ্যালেঞ্জ করছি। অভ্র, এটা কিন্তু আজকের টাটকা। এই এফআইআরটা আপনাদেরকেই করতে হবে, এটা তৃণমূলের করার সুযোগ ছিল না, এটা বিজেপিকেই করতে হবে। এবং শুধু করা নয়, ওপেন এই চ্যালেঞ্জ ছোড়বার জন্য যা যা আইনি ব্যবস্থা নেওয়া যায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে নিতে হবে। দেখুন, এক হতে পারে হুমায়ুন কবির অশিক্ষিত, আর নয়তো জেনে বুঝে এই জিনিসটা বলছেন। যদি উনি জেনে বুঝে এই জিনিসটা বলেন, ওনার কিন্তু জেনে নেওয়া দরকার দেশের আইন, এই রাজ্যের আইন পরিষ্কার কিছু নিয়ম বেঁধে দিয়েছে, আর তার আওতায় হুমায়ুন কবির নিজেও পড়েন। বেশি উস্কানিমূলক কথা যেন উনি না বলেন, কারণ ওনার মনে রাখা দরকার গতকালই কিন্তু ভাইপো নেতার নামে এফআইআর হয়েছে। উস্কানিমূলক বক্তব্য রাখলে কি যে হতে পারে সেটা কিন্তু উনি পরে টের পাবেন। 30% কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির এই চ্যালেঞ্জটা ছুটছে। আবার তার তৎকালীন মুখ্যমন্ত্রী, তার দলনেত্রী, তৎকালীন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30% হুমকির কথা বলেছেন, জিনা হারাম করে দেওয়ার কথা বলেছেন। আসলে এই জিনা হারাম করে দেওয়ার ছকটা, ষড়যন্ত্রটা একেবারে পাকিস্তান থেকে তৈরি হয়, আইএসআই এর ষড়যন্ত্র। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ নিবাসী, ভারতে থাকেন এমন অনেক অনেক দেশপ্রেমিক সহনাগরিক, মুসলিম সহনাগরিক আমার আপনারা আছেন, যারা এই প্ল্যানের একেবারে বাইরে। নাহলে আমার আপনারই তো প্রতিবেশী সহনাগরিক ঝন্টু আলী শেখ প্রাণ দিয়ে এসছেন, এই নদিয়ারই ছেলে। আমি তাদের কথা বলছি না, কিন্তু হুমায়ুন কবিররা যাদের অর্থে যাদেরকে খেপানোর চেষ্টা করছে, আমি তাদের কথা বলছি। আমি অধ্যাপক ঝন্টু পরেখ আরেকবার আপনার কাছে আসবো। আসার আগে আমি কেন ঝন্টুবাবু এবং সুকান্তবাবুর কাছে এই পরিস্থিতিটার কথা বলছিলাম বারবার, এটা বহু ব্যবহৃত, বহু শোনা, কিন্তু বারবার শুনে যাওয়ার জন্য ভীষণ জরুরি একটা বাইট আপনাদেরকে শোনাই। এই সার্জিলের বক্তব্য কি বলেছিল সার্জিল আলম, আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই সার্জিলের বক্তব্য। 5 लाख लोग हमारे पास हैं ऑर्गेनाइज्ड, तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। पर परमानेंटली नहीं तो कम से कम 1 आध महीने के लिए तो कट कर ही सकते हैं, है कि नहीं? जाए एयरफोर्स से, असम को काटना हमारी जिम्मेदारी है। असम और इंडिया कट के अलग हो जाए, तभी ये हमारी बात सुनेंगे। असम में जो मुसलमानों का हाल है आपको पता है, तो अगर हमें असम की मदद करनी है तो हमें असम का रास्ता बंद करना होगा फौज के लिए, समझ रहे हैं? फौज के लिए और जितने भी जो भी यहाँ से सप्लाई जा रहा है बंद करो, और वो बंद कर सकते हैं क्योंकि चिकन नेक्स्ट मुसलमानों का है, वो जो इलाका है मुस्लिम अक्सरियत। এই শারজিল ইমামরা কিন্তু আপনার আমার মধ্যে আছে। 10 দিন আগে প্যারোলে ছাড়া পেয়েছিলেন, আবার ঢুকে গিয়েছেন জেলে। কিন্তু এই শারজিল ইমামরা যাদের ষড়যন্ত্রটাকে রূপায়িত করবার জন্য কাজ করে, শুনছিলেন কিভাবে চিকেন স্নেকটা কেটে দিয়ে আসাম বাংলাকে বিচ্ছিন্ন করে ভারত থেকে 7 সিস্টার্সকে আলাদা করতে চায় ওরা। ঠিক সেই সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীদের, সেই সময় হুমায়ুন কবিরদের এই লাফালাফিটা উদ্দেশ্য স্পষ্ট। অধ্যাপক ঝন্টু পরাইক, দেখো, সিরিয়াসলি নেওয়া প্রয়োজন নতুন সরকার। আমি বলছি যে ইতিহাসের ব্যাকগ্রাউন্ডটা সামান্য টাচ করেই তোমার প্রশ্নে আসি। 46-এর দাঙ্গা পরবর্তী বাংলা ভাগ, সেই সময় থেকে তুমি যদি দেখো যে কসাই, বাংলার কসাই সুরাবুদ্দি এবং মাউন্টব্যাটেন এবং জিন্না সাহেবের কথোপকথনে বাংলা, কলকাতা এবং নর্থ ইস্টের এই অংশ নিয়ে যে সাংঘাতিক পরিমাণে থ্রেট, যে ওটা লাগবেই, ওটা যে কোনো মূল্যে চাই। শ্যামাপ্রসাদ বাবুর তীক্ষ্ণ বুদ্ধির কাছে আপাত হার মানলেও তুমি যে প্রশ্নটা ইয়ে করলে, যে ভারতবর্ষের ভিতরে লুকিয়ে থাকা 0.5 যে এগুলো, এই শারজিল ইমাম থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যারা প্রত্যেকটা মুহূর্তে ভিতর থেকে লড়াইটা করছে। দেখো, চীন, ডিপ স্টেট, নো স্টেট, শ্যাডো স্টেট, বাংলাদেশ, আইএসআই, পাকিস্তান, সবার সাথে ভারত লড়ে নেবে। ভারত মাতার তেমনই আত্মত্যাগী ঝন্টু আলী শেখরা আছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে ভিতরে লুকিয়ে থাকা 0.5 যারা বদমাশ কুড়ে উইপোকার মতো খাচ্ছে, তাদের বিরুদ্ধে যদি না লড়তে পারি, ওই যে চিকেন নেক, যেই চিকেন নেককে কেন্দ্র করে বৃহত্তর নেপালকে নিয়ে একটা রেড করিডর গঠনের একটা 60-এর দশক থেকে চেষ্টা চলছে। এবং তোমাকে এরই অঙ্গ হিসাবে স্বাধীনতার পরে বাংলায় যে সরকার এসেছে, 30 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম এবং 15 বছরের তৃণমূল সরকারের যদি অ্যাক্টিভিটিগুলো দেখো, লাস্ট সরকার তৃণমূল, এদেরই অঙ্গুলি হিলে চলেছে কিনা আমি জানি না, কিন্তু এইটুকু তোমাকে বলতে পারি, এরা এতটাই এই 0.5কে দুধে ভাতে প্রশ্রয় দিয়ে মানুষ করে রেখেছিল যে তপন শিকদার, তৎকালীন মন্ত্রী, দিল্লিতে মারা গেছেন। সদল বলে তৃণমূল নেত্রী উপস্থিত আছেন দিল্লিতে,
সাংসদদের নিয়ে একটা ফুলমালা দিতে যায়নি, কারণ এই সংখ্যাটা যদি তার থেকে সরে যায়, সৌজন্যতাও এরা বিসর্জন দিয়েছে। আমার সময় সংক্ষেপ, আমি সুকান্ত বাবুর কাছে যাব। অধ্যাপক সুকান্ত ঘোষ, আপনি যে অঞ্চলটায় বসে আছেন, যেখান থেকে বসে আমাদের সঙ্গে কথা বলছেন, সেই জায়গাটাও ঠিক একই কারণে অধ্যাপক ঝন্টু পারেখ যেভাবে বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই হুমায়ুন কবিরদের যে হুমকি বা চ্যালেঞ্জ সরাসরি দেশের আইন ব্যবস্থাকে, রাজ্যের সরকারকে, নবনির্বাচিত সরকারকে, সেটা কি আসলে সার্জিল ইমামদের ওই বড় প্রজেক্টের পার্ট বলে মনে হচ্ছে? দেখো, সার্জিল ইমামের মতো উচ্চশিক্ষিত এরকম বেয়াদব না, আমি বেয়াদবই বলছি, যারা যেভাবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বহু ভারত বিরোধী বক্তব্য রেখেছিল, তারপর যখন তার গ্রেপ্তার হয়, তারপর তুমি আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং হুমায়ুন কবির যারা বক্তব্য রাখছে, তারা কিন্তু এটা করতে চাইছে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা। এবং চিকেন নেক নিয়ে বাংলাদেশের বিভিন্ন নেতারা বলেছে, যেটা হাস্যকর হয়েছে, কিন্তু তোমায় বুঝতে হবে কোথাও গিয়ে কিন্তু চেষ্টা করা হচ্ছে ভারতের যে সার্বভৌমত্ব, ভারতের যে ধর্মনিরপেক্ষতা এবং ভারতের যে একটা সলিডারিটি, সেই জায়গাতে কুঠারাঘাত করার চেষ্টা করছে। যদি এই বক্তব্যগুলো পেশ করে কোনোভাবে একটি শ্রেণীকে খেপিয়ে তোলা যায়, কোনোভাবে ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে ভারতের সমস্যা তৈরি করা, হ্যাঁ একদম। এবং আমাদের এখানে তো আরো বেশি, উত্তরবঙ্গে এই সমস্যাটা আরো বেশি। পরিবেশবিদ সুভাষ দত্ত, তার বক্তব্য আমরা পেয়েছি। আমার মনে হয় যে কোনো নাগরিকের, সাধারণ নাগরিকের হাঁপ ছেড়ে বাঁচার যে প্রতিক্রিয়া, এটা বোধহয় তার সঙ্গে একদম চলে যায়। আমি তারপর অভ্র কাছে এর নোটসে আসবো একবার শেষবারের জন্য। সুভাষ বাবুর বক্তব্য। মাঝে মাঝে মনে হতো যে আমরা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে আছি ফিজিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি নেই, আইনের ঊর্ধ্বে। এবার নতুন সরকার তো ঘোষণা করেছেন, এটার মধ্যে কোনো কিছু নতুনত্ব নেই, শুধু আইনটাকে বলবৎ রাখা, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। মন্দির, মসজিদ, এখানে যে তারস্বরে মাইক বাজানো হয়, সেটা সম্পর্কে কোনো আইন নেই। এই যে জেনারেল রুল যেটা, সেটাই প্রযোজ্য। ডিজে বা সাউন্ড বক্স সেগুলো কিন্তু বাজানো সম্পর্কে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। কে দেখবে? কেন যারা বাজাচ্ছে তারাই তো তার পুলিশের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন সব তৈরি হাতে ছিল। পুলিশকে দেখতে হবে, বলা আছে আইনে, কে দেখবে, কে বলবৎ করবে? জনগণকে এগিয়ে আসতে হবে। ঋগ্বেদের ঋষিরা বা সামগান রচয়িতা ঋষিরা লাউড স্পিকারে গান গাইতেন না? হযরত মুহাম্মদও জীবনে কখনো তার জীবদ্দশায়, তার চলে যাওয়ার অন্তত 500-1000 বছর পরে লাউড স্পিকারে আজান দেওয়ার কথা ভাবতে পারতেন না। কিন্তু সেটাকে নিয়ে যারা অশান্তি পাকাতে চাইছে, বিভাজন করতে চাইছে, আমি আবারও বলছি অব্র, খুব নাজুক এই সময়টা। দেখুন, একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, ধর্মের ভেগ ধরে কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তিবিশেষ কিন্তু নিজেকে আইনের ঊর্ধ্বে বলে ভাবতে পারে না। দেশের আইন প্রত্যেকের জন্য, ইকুয়ালিটি সবার জন্য সেম, এবং কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আবার বলছি, দেশের যে আইন আছে, আমাদের রাজ্যের যে আইন আছে, সেগুলো বলবৎ করা হবে এবং সেগুলো সবাইকে মানতে হবে। সুভাষবাবুর মতো সাধারণ নাগরিকরা যে ফিলিংটা পাচ্ছেন, হ্যাঁ, আর ফিজিক্যালি শুধু নয়, মেন্টালি শুধু নয়, আইনগতভাবেও দেশের ভিতরেই আছে মনে হচ্ছে, ইন্ডিয়ান টেরিটরিতেই আছে মনে হচ্ছে, এটা এক শ্রেণীর ষড়যন্ত্রকারীদের জন্য, সন্ত্রাসীদের জন্য খুব খারাপ একটা সংকেত। তারা নেমে পড়েছে তাদের মতো, কিন্তু আশা থাকবে নতুন সরকার, পথে যে সরকার বাংলায় চলতে শুরু করেছে, তারা এটাকে কড়া হাতে দমন করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সোমবার দেখা হচ্ছে একই সময় আপনাদের সঙ্গে নতুন বিষয়, নতুন বিতর্ক নিয়ে। সঙ্গে থাকুন TV9 বাংলায়।